শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মল্লিকা দাস, অনলাইন বাংলা ক্লাসে। আজ ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি প্রবন্ধ আলোচনা করব। প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ তোমাদের পাঠ্য সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, বাংলা ভাষা, সাহিত্য সম্রাট এবং বাংলা গদ্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা প্রবন্ধটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা বোর্ডে একটা জিনিস আগে দেখে নেই, তোমাদের সাথে একটু কথা বলে নেই বোর্ড দেখে। সেটা হচ্ছে, দেখো এখানে আমার লেখা আছে বাংলা ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খেয়াল করো সবাই, বাংলা ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে বঙ্কিম এবং চন্দ্র, বঙ্কিম এবং চন্দ্র আমি একসাথে লিখেছি, কিন্তু ভালো করে খেয়াল করো, বঙ্কিম চন্দ্র, চন্দ্রটাকে কিন্তু আমি আলাদা করে লিখিনি। আবার যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম লিখি আমরা, তখন শরৎ আলাদা লিখি, চন্দ্রটা আলাদা লিখি। কেন? কারণ হচ্ছে বঙ্কিমচন্দ্র তার হচ্ছে পুরো নাম। বঙ্কিম অর্থ আমরা জানি যে বাঁকা, বঙ্কিম অর্থ কি? বাঁকা। আর চন্দ্র তো সবাই জানি চাঁদ। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে নাম বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র শব্দের অর্থ হচ্ছে বাঁকা চাঁদ। বাঁকা চাঁদ কখন বাঁকা থাকে তোমরা তো সবাই জানো, তাই না? দ্বিতীয়ার চাঁদ বাঁকা থাকে। প্রথম যখন অমাবস্যার পর চাঁদ ওঠে, তখন প্রথম যে আমরা চাঁদ আকাশে দেখতে পাই, সেই চাঁদটা কি থাকে? বাঁকা। তো এই দ্বিতীয়ার চাঁদ দেখেই কিন্তু আমাদের সব ধর্মেই প্রায় বিভিন্ন শুভ কার্যগুলো সংগঠিত হয় এই দিন থেকে। যেমন ধরো ঈদ থেকে শুরু করে আমাদের পূজা, দুর্গা পূজা বা যে কোনো পূজা, সব কিছুই দিন গণনা করা হয় এই দ্বিতীয়ার চাঁদ দেখে। অর্থাৎ দ্বিতীয়ার চাঁদটাকে শুভ বা কল্যাণজনক বলে ধরে নেওয়া হয়, যেহেতু এই দিন থেকে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের দিন গণনা করা হয়। তো বঙ্কিমচন্দ্র নাম হচ্ছে, নামের অর্থ হচ্ছে বাঁকা চাঁদ, অর্থাৎ দ্বিতীয়ার চাঁদ। যার জন্যই এই বঙ্কিম এবং চন্দ্র আমরা আলাদা করে লিখতে পারবো না। আমি পরীক্ষার খাতায় দেখেছি অনেক সময় আমাদের ছাত্রীরা বঙ্কিম এবং চন্দ্র আলাদা লেখে। তো আশা করি আজকের আলোচনা শোনার পর তোমাদের এই ভুলটা হবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎ আলাদা, চন্দ্র আলাদা, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম এবং চন্দ্র একই সাথে। আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের আরেকটা ভুল হয় অনেক সময়, সেটা হচ্ছে, আমরা আবার একটু বোর্ডে যাব, আগে বলে নেই একটু, চট্টোপাধ্যায় বানানটা খেয়াল করো। আসো বোর্ডে যাই। চ টয় টয় সংযুক্ত ওকার, চ টয় টয় সংযুক্ত ওকার, এটা তোমরা সবাই জানো, কিন্তু অনেক সময় খেয়ালের বশে এই জিনিসটা ভুল করে ফেলো। কিছু শিক্ষার্থী কি করে, চ টয় টয় সংযুক্ত না লিখে চ টয় রফলা লিখে ফেলে। তাহলে উচ্চারণ কি হচ্ছে? চট্টোপাধ্যায় না হয়ে যাচ্ছে কি চট্টোপাধ্যায়। কারণ হচ্ছে এই রফলার উচ্চারণ কি হবে? র। আর এখানে যেটা আছে টয় টয় সংযুক্ত, অর্থাৎ টয়ের দ্বিত্ব চট্ট। আর যখনই তুমি রফলা দিয়ে ফেলবা তখনই হয়ে যাবে কি চট্র। সুতরাং বানানটা ভুল হয়ে যাবে। কাজে পরীক্ষার খাতায় খেয়ালের বসে তোমরা এই ভুলটা আর করো না। কারণ 1 নম্বর প্রশ্নের শুরুতেই অনেক সময় প্রশ্ন আসে যে বাংলা ভাষা প্রবন্ধটি কে লিখেছেন, তখন উত্তরটা শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই হয়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তখন কিন্তু তোমরা যদি ওনার নামের বানানটাই ভুল লিখে ফেলো, তাহলে 1 নম্বর পুরোটাই কাটা গেল। আশা করি আমার ছাত্রীদের এই ভুলটা আর হবে না। তো আমরা আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষা প্রবন্ধ পড়ব, যে প্রবন্ধের মূল বিষয় হচ্ছে সাহিত্যের আদর্শ ভাষারীতি। কি? সাহিত্যের আদর্শ ভাষারীতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে সাহিত্যের আদর্শ ভাষারীতি নিয়ে আলোচনা করেছেন। তো আমরা প্রবন্ধ কি সেটা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আর ওই আলোচনায় আমরা যাব না। প্রবন্ধ সম্পর্কে আমরা মোটামুটি সবাই এখন জানি। তো আমরা সরাসরি
চলে যাব আলোচনায়। সেটা হচ্ছে যে সাহিত্যের আদর্শ ভাষারীতি, যেহেতু সাহিত্য জিনিসটা কি আমি জানি তোমরা জানো, তারপরেও একটু সংক্ষেপে আমরা আলোচনা করে নেই। সাহিত্য কি? আমরা জানি যে সাহিত্য হচ্ছে জীবন বা মানব সমাজের দর্পণ বা প্রতিচ্ছবি, যে প্রতিচ্ছবিতে আমরা আমাদের সমাজের রূপ দেখতে পাই, আমরা আমাদের নিজেদের মুখ দেখতে পাই। তাহলে সাহিত্য হচ্ছে এমন একটি শিল্পকর্ম যেখানে সাহিত্যিকের মননশীল বা সৃজনশীল জীবন চিন্তা একেবারে বর্ণনাত্মক ভঙ্গিতে আলোচনার মতো করে সুন্দরভাবে বর্ণনা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন, আমরা একটু সেটা আলোচনা করব। উনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবে এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই হচ্ছে সাহিত্য। খেয়াল করে দেখো একটু, সংজ্ঞাটা খুবই সুন্দর। সংজ্ঞাটাতে আছে কি, আমাদের অন্তরে যে কথা, আমাদের অন্তরে বলতে কি বোঝায়? একদিকে পাঠকের অন্তরের কথা, আরেকদিকে হচ্ছে সাহিত্যিকের অন্তরের কথা। তো সাহিত্যিকের অন্তরে যে কথাগুলো আছে সেই কথাগুলো সবার করে তুলবেন, উনি বাইরে বের করে নিয়ে আসবেন। সাহিত্যিক তার মনের কথাগুলোকে বাইরে বের করে নিয়ে আসবেন। কিভাবে? বর্ণনাত্মক ভঙ্গিতে, ঠিক আছে? তো এবং সেই সাথে ভাবের জিনিসকে, মনে মনে ভাবলেই তো শুধু হবে না, সেই ভাবের জিনিসকে কিন্তু ভাষায় রূপদান করতে হবে। ভাষায় যদি রূপদান না করা যায় তাহলে কি সাহিত্য হবে? অবশ্যই না। কাজে ভাবের জিনিসকে ভাষায় রূপদান করতে হবে। সেই সাথে কি করতে হবে? যা আমার নিজের জিনিস তাকে কি করতে হবে? বিশ্ব মানবের করে তুলতে হবে। অর্থাৎ সমাজের একজনের সুখের সাথে আরেকজনের সুখের মিলন সংগঠিত হবে সাহিত্যের মাধ্যমে। তাহলে কি দাঁড়াচ্ছে? নিজের মানে মনে করো সাহিত্যিকের মনের ভেতরের যে কষ্ট, যে দুঃখ, যেটা তিনি তার সাহিত্যের মাধ্যমে প্রকাশ করবেন, সেটা সবার কথা হয়ে যাবে। যে পড়বে তার মনে হবে এ তো আমার দুঃখ, এ তো আমার কথা, তবেই সেই সাহিত্য কি হবে? কালজয়ী হবে। যেমন ধরো, উদাহরণ হিসেবে আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্প, ছোট গল্প হৈমন্তী আমরা যখন পড়ি তখন কিন্তু হৈমন্তীর, এখন অবশ্য তোমাদের হৈমন্তী পাঠ্য নেই, কিন্তু পাঠ্য না থাকলেও আমরা সবাই হৈমন্তী ছোট গল্প পড়েছি। তো এই হৈমন্তীর জীবন কাহিনী যখন আমরা পড়ি তখন কিন্তু প্রতিটা মেয়ে বা প্রতিটা নারীরই মনে হয় এই হৈমন্তীর দুঃখগুলো যেন একেবারে আমার নিজের দুঃখ। হৈমন্তীর মনের ব্যথা, মনের কষ্ট সব যেন আমার নিজের কষ্ট, নিজের ব্যথা। তাহলে এটাই হচ্ছে যে নিজের কথাকে কি করা? বিশ্ব মানবের কথায় পরিণত করা। আর সেই সাথে কি, যে জিনিস ক্ষণকালের, যে সমস্যা ক্ষণকালের, সেই সমস্যাটাকে চিরকালের করে তোলা। কেমন? এখানেও একটা উদাহরণ বলছি, সেটা হচ্ছে যেমন ধরো হৈমন্তীর কথায় আমি আবারও টেনে নিয়ে আসছি। হৈমন্তী কবে লেখা হয়েছে? সে কত বছর আগে। আমার মা পড়েছেন, আমি পড়েছি, আমার মেয়ে পড়েছে, সবাই পড়ছে, একেবারে যুগ থেকে যুগে চলে গেছে। তাহলে এই যে একটা দুঃখ, সমকালীন সমাজ, সমকালীন নারীর অবস্থা, যৌতুক প্রথা, পণ প্রথা, তারপর তোমার অল্প বয়সে বিয়ে দেওয়ার যে প্রথা, সেই জিনিসগুলো, এটা কি আর ক্ষণকালের রইল না? হয়ে গেল কি চিরকালে। আজও যখন আমি পড়ি বা আমার মেয়েকে পড়াই তখন মনে হয়, হ্যাঁ, আমাদের সমাজে হৈমন্তীর মতো মানুষের সংখ্যা তো কম না, প্রতিটা নারীর হৃদয়ে একজন করে হৈমন্তীর বাস। তাহলে ক্ষণকালের জিনিস কি চিরকালের হলো না? তাহলে রবীন্দ্রনাথের গল্প দিয়েই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সংজ্ঞাটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ আবার বলছি, অন্তরের জিনিসকে বাহিরে, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলাই হচ্ছে সাহিত্য। এবং আমরা এটাও জানি, সাহিত্য হচ্ছে কি মানব চিন্তার, মানুষের যে চিন্তা, অর্থাৎ মানব চিন্তার কি
বহু বর্ণিল গদ্যরূপ বা পদ্যরূপ। এটা কেন বললাম গদ্যরূপ বা পদ্যরূপ? কারণ পদ্যেও হতে পারে, গদ্যেও হতে পারে। বহু বর্ণিল, অনেক রঙের সমন্বয়ে এটাকে উপস্থাপন করা হয়। কাকে? মানুষের চিন্তাশীলতাকে, মানুষের মনের ভেতরে যা আছে, প্রবন্ধকার বা সাহিত্যিকের মনের ভেতরে যা আছে সেটাকে বহু বর্ণিল ভঙ্গিতে প্রকাশ করা হয় যখন, তখনই সেটা সাহিত্য হয়। এবং আমরা এও জানি যে সাহিত্যের মাধ্যমে আমরা সমাজকে দেখতে পাই, আমাদের জীবনকে দেখতে পাই, আমাদের নিজেদের জীবন, আমাদের চারপাশের সমাজ জীবন সব কিছু দেখতে পাই আমরা সাহিত্যের ভেতরে। এবং সত্যিকার অর্থে বলতে গেলে সাহিত্য আমাদের নিজেদেরকে চিনতে শেখায়, আমাদের মানুষ হতে শেখায়। সত্যিকার অর্থে সাহিত্য আমাদের মানুষ হতে শেখায়। তো সাহিত্য কথাটি এসেছে কোন শব্দ থেকে? এটা তোমরা জানো হয়তো। শহীদ শব্দ থেকে সাহিত্য এসেছে। শহীদ এর সাথে জ বা অন্তস্থ জ প্রত্যয় যুক্ত হয়ে সাহিত্য শব্দটি এসেছে। এবং এই শহীদ কথার অর্থই হচ্ছে, শব্দটির অর্থই হচ্ছে মিলন, সমন্বয়, ঐক্য, এই ধরনের। এখানে আমি মিলন ধরে নিলাম, তাহলে শহীদ অর্থ হচ্ছে মিলন। এখানে কিসের মিলন? কার সহিত কার মিলন? আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে কি এটুকু বোঝা যায় না যে লেখকের সহিত পাঠকের মনের মিলন? অবশ্যই বোঝা যায়। সেই সাথে কি বুঝতে পারি? সেই সাথে বুঝতে পারি কি মনের সাথে বাহিরের মিলন, বাইরের মিলন। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে অন্তরের জিনিসকে বাহিরের করে তোলা, অর্থাৎ আমার মনের কথাকে বাইরের কথা, অর্থাৎ মন আর বাইরের সাথে মিলন। সেই সাথে দেশের মিলন, সমাজের সাথে সমাজের মিলন, সর্বোপরি সময়ের সাথে সময়ের মিলন। সেই কোন যুগে কোন সাহিত্য লিখিত হয়েছে, এখন পর্যন্ত সত্যিকারের সাহিত্য যেগুলো সেগুলো টিকে আছে। তাহলে সময়ের মধ্যে একটি সেতু বন্ধন কি রচনা করলো না? অবশ্যই রচনা করলো। তাহলে অনেক সময় আমাদের 1 নম্বরের প্রশ্নে আসে যে সাহিত্য শব্দটি কোন শব্দ থেকে এসেছে। তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো সাহিত্য নিয়ে অনেক কথা বললাম, কেন জানো? কারণ আজকে যে প্রবন্ধ আমরা পড়ব বা আলোচনা করব, সেই প্রবন্ধের বিষয়ই হচ্ছে কি সাহিত্যের আদর্শ ভাষারীতি। তো যার ভাষারীতি নিয়ে আলোচনা করব তাকে তো চিনতে হবে, তাকে তো বুঝতে হবে। তো সাহিত্যকে আমরা মোটামুটি বুঝে নিলাম। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বাংলা সাহিত্যে আবির্ভূত হন, তখন কিন্তু 19 শতকে সাহিত্য ক্ষেত্রে সংস্কৃতপন্থী লেখকদের একাধিপত্য ছিল। আমরা তো এটা জানি যে প্রত্যেকটা দেশেই কিন্তু লেখার ভাষা আর মুখের ভাষার মধ্যে কিছুটা পার্থক্য থেকেই যায়। এবং বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে এইভাবেই শুরু করেছেন যে প্রত্যেক দেশেই লিখিত ভাষার সাথে কথার ভাষার বিরাট অমিল রয়েছে, এবং আমাদের দেশে এটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যেভাবে কথা বলি, সাহিত্য লিখতে গেলে বা তুমি একটা কবিতা লিখতে যাও, তখন কি তুমি সেভাবে লেখো? একটা গল্প লিখতে যাও, তুমি কি সেভাবে লেখো না? তখন কিন্তু একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে লিখতে হয়। আরও বলছি, মনে করো এখানে বঙ্কিমচন্দ্রের কথাই আমি উল্লেখ করছি। বঙ্কিমচন্দ্র এভাবে বোঝাতে চেয়েছেন যে একজন বাঙালি যদি লন্ডন বা আমেরিকায় যেয়ে সেখানকার ভাষা শেখে, বই দেখে, পুস্তক দেখে, সেখানকার কৃষকের ভাষা সেই বাঙালি কি বুঝতে পারবে? না, বুঝতে পারবে না। একইভাবে একজন ইংরেজ যদি আমাদের বাংলাদেশে এসে আমাদের কৃষক, আমাদের রিক্সাওয়ালা, সমাজে নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের সাথে মিশে বাংলা শিখে, বাংলা শিখতে চেষ্টা করে বা বাংলা শেখে, তাহলে আমাদের মনে হয় বা বঙ্কিমচন্দ্রের মনে হয়েছে তিনি বোধহয় একটি গ্রন্থও পড়তে পারবেন না। সত্যিকার অর্থে এটাই ঠিক যে লেখার ভাষা আর মুখের ভাষা এক নয়। প্রত্যেকটা সমাজে দুটো ভাষা প্রচলিত, একটা হচ্ছে কি লিখিত ভাষা, আরেকটা হচ্ছে লিখিত ভাষা বা লেখার ভাষা,
আরেকটি হচ্ছে অন্য ভাষা। অন্য ভাষা বলতে কি, যেটা চলিত ভাষা বা কথ্য ভাষা, চলিত ভাষার আঞ্চলিক রূপ কথ্য ভাষা। যেমন আমরা এক এক এলাকার মানুষ এক একভাবে কথা বলি, এই কথ্য রূপটা, এই কথ্য বা চলিত ভাষার সাহিত্যে কিন্তু প্রবেশাধিকার ছিল না। কেন? কারণ তখন সাহিত্যটা একেবারে সেই সংস্কৃতপন্থী লেখকদের মানে এখতিয়ারের ভেতরে ছিল। তখন সাহিত্য লিখতেও সমাজের উচ্চ শ্রেণীরা, এবং সাহিত্য লেখাও হতো উচ্চ শ্রেণীদেরকেই নিয়ে। সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষের জায়গা কিন্তু সাহিত্যে ছিল না, এবং তারা পড়বে এই ধরনের চিন্তা করেও কিন্তু সাহিত্যিকরা সাহিত্য রচনা করতেন না। এবং আমরা প্রবন্ধটা যখন পড়ব তখন দেখতে পাবো এখানে আছে যে শব্দ আভাঙা সংস্কৃত নয়, বাংলা সাহিত্যে তার প্রবেশাধিকার ছিল না। অর্থাৎ একেবারে সংস্কৃত শব্দের ঠাসাঠাসি ছিল কোথায়? বাংলা সাহিত্যে। হ্যাঁ, আমরা জানি যে বাংলা সংস্কৃত ঘেঁষা ভাষা, বাংলার অস্থি মজ্জা সমস্ত কিছু সংস্কৃতের থেকে এসছে, কিন্তু তারপরেও যেহেতু আমরা নিজস্ব ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করেছি, সেহেতু অকারণে কেন আমরা সংস্কৃত ভাষা ব্যবহার করব? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি খেয়াল করলেন যে, এবং এই যে প্রাচীনপন্থী, হ্যাঁ সংস্কৃতপন্থী, এদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুস্বারবাদী বলে অভিহিত করেছেন। কেন জানো? আমি গত একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যে সংস্কৃত ভাষায় আমাদের ব্যঞ্জন বর্ণের অপেক্ষাকৃত কঠিন বর্ণগুলোর আধিক্য রয়েছে। তো আমাদের ব্যঞ্জন বর্ণের কঠিন বর্ণ কোনগুলো? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোর আধিক্য কিন্তু সংস্কৃত ভাষায়, যার জন্য কিন্তু সংস্কৃত অপেক্ষাকৃত কঠিন ভাষা। তো এই অনুস্বারের প্রাধান্য বলে বঙ্কিমচন্দ্র কটাক্ষ করে এই প্রাচীনপন্থী লেখকদের বা সংস্কৃতপন্থী লেখকদের কি বলেছেন? অনুস্বারবাদী। হ্যাঁ, তো বঙ্কিমচন্দ্র একটু হাসির ছলে ঠাট্টা করে এরকমভাবে বলেছেন যে গ্রাম্য স্ত্রীলোক যেমন ওজনে ভারী স্বর্ণালঙ্কার পরে গর্ববোধ করে, তার সৌন্দর্য বাড়লো না সেটা খেয়াল করে না। হ্যাঁ, ঠিক সেই রকম অনুস্বারবাদীরা ওজনে ভারী ভাষা দিয়ে সাহিত্য রচনা করতে গর্ববোধ করত। এখানে গ্রাম্য স্ত্রীলোক বলতে আসলে বঙ্কিমচন্দ্র গ্রামের স্ত্রীলোকদের ঠিক বোঝান না। গ্রামেও অনেক সংস্কৃতবান মহিলা আছে, তাদেরকে আমরা অবহেলার চোখে দেখতে পারি না, দেখা উচিতও না। আসলে এখানে আনকালচার্ড মানুষদেরকেই বোঝানো হয়েছে। তারা আসলে মনে করো যে স্বামী গয়না কিনে দিল, ওজনে অনেক ভারী, সুতরাং ভাবটা এরকম যে আমার স্বামীর অনেক অর্থ, আমার স্বামী অনেক ভালোবাসে আমাকে, এটা একটু জাহিরি করার ভাব বা দেখানোর ভাব। সুতরাং তারা কি করতে চায়? ওজনে ভারী গয়না পরে গর্ববোধ করে। তো বঙ্কিমচন্দ্র এখানে এই প্রাচীনপন্থীদের এই মনোভাবটাকে এভাবে গ্রাম্য স্ত্রীলোকের সাথে বা আনকালচার্ড বা সংস্কৃতিহীন স্ত্রীলোকদের সাথে তুলনা করেছেন। তো আমরা আবার একটু বোর্ডে দেখব। আমরা এখানে দেখব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের এই প্রাচীনপন্থী লেখকদেরকে কি কি নামে অভিহিত করেছেন। খেয়াল করে দেখো বোর্ডে। আমরা কিন্তু উপরের অংশটুকুর আলোচনা পড়ে যাচ্ছি। আগে দেখো, এই যে সংস্কৃতবাদী বা আমি ব্র্যাকেটে লিখে রেখেছি ভট্টাচার্য গোষ্ঠী বা অনুস্বারবাদী, এই সম্প্রদায়ের মুখপাত্র হচ্ছেন কে? রামগতি ন্যায়রত্ন। এই রামগতি ন্যায়রত্ন মহাশয়কে বঙ্কিমচন্দ্র কি করেছেন? এই সংস্কৃতবাদী লেখক হিসেবে এখানে গ্রহণ করেছেন, মুখপাত্র হিসেবে এখানে গ্রহণ করেছেন। আর নব্য সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে কাকে গ্রহণ করেছেন? শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়। সেই সাথে প্যারীচাঁদ মিত্র, বা আমরা জানি যে প্যারীচাঁদ মিত্রের ছদ্ম নাম হচ্ছে কি? টেকচাঁদ ঠাকুর। প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর, এবং সেই সাথে কালীপ্রসন্ন সিংহ, এই তিনজনকে তিনি এই নব্য সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে নিয়েছেন। আর প্রাচীন সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে কাকে নিয়েছেন? রামগতি ন্যায়রত্ন।
এই দুই সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ তখন ছিল, এই বিরোধের মীমাংসা করার জন্য বঙ্কিমচন্দ্র নিজে এই সমন্বয়পন্থী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তাহলে এখানে সমন্বয়পন্থী সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এখন এই সাহিত্যিকরা কেন তিনটি ধারায় বিভক্ত হয়ে গেল? এই যে প্রাচীনপন্থী, নব্যপন্থী এবং সমন্বয়পন্থী তিনটি ধারায় বিভক্ত হয়ে গেল কেন? এটা একটু আলোচনা আমাদের করতে হবে। আসলে কি জানো, প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর যখন চলিত ভাষায় বা কথ্য ভাষায়, চলিত ভাষা বললে ভুল হবে, আসলে কথ্য ভাষাটাকেই তিনি ব্যবহার করেছেন। কথ্য ভাষায় যখন তিনি আলালের ঘরের দুলাল রচনা করলেন, তখন এই পণ্ডিত গোষ্ঠী ভীষণভাবে ক্ষেপে গেলেন, তাদের গায়ে জ্বালা ধরে গেল। তারা চিন্তাও করতে পারেননি যে এইরকম ভাষায়, চলিত ভাষায় সাহিত্য লিখিত হতে পারে। তারা ভীষণ চটে গেলেন এবং চটে যাওয়ার ফলে কি হলো? লেখক সম্প্রদায় প্রধানত দুটি ধারায় বিভক্ত হয়ে গেল। প্রথমত দুটি ধারায় বিভক্ত হয়ে গেল। এক ধারাকে বলা হয়েছে প্রাচীনপন্থী, আর একটি হচ্ছে নব্যপন্থী। এবং আমরা কোন সম্প্রদায়ের মুখপাত্র কে সেটাও আলোচনা করে ফেলেছি। এবং সমন্বয়পন্থী হিসেবে এখানে বঙ্কিমচন্দ্র ঝগড়ার মীমাংসা করতে চেয়েছেন। আমরা জানি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো মনোমালিন্য হয়, বা মনে করো তোমাদের ক্লাসে একটা বিষয় নিয়ে তোমাদের বান্ধবীতে একটু তর্কাতর্কি হচ্ছে বা ঝগড়া হচ্ছে, হয় না এরকম অনেক সময়? তখন কিন্তু সমস্ত ক্লাসের মেয়েরা তিনটি ভাগে বিভক্ত হয়ে যায়। যে বিষয়টার উপর ভিত্তি করে তোমরা ঝগড়াটা করছো, সেই বিষয়ের পক্ষে থাকে কিছু মেয়ে, বিপক্ষে থাকে কিছু মেয়ে। আর কিছু মেয়ে কি করে, ওই পক্ষে এবং বিপক্ষের বান্ধবীদেরকে কি করে, মিলিত করার জন্য সমন্বয়পন্থী ভূমিকা পালন করে। এই তোর কথাও থাক, হ্যাঁ তোর কথাও থাক, মীমাংসা করে দেয়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভূমিকায় এখানে অবতীর্ণ হয়েছেন। তো এই প্রাচীনপন্থী সম্প্রদায়ের মত ছিল যে না, সাহিত্যে কোনোভাবেই কি করা যাবে না, সংস্কৃত ঘেঁষা শব্দ ছাড়া বা সংস্কৃত শব্দ ছাড়া অন্য শব্দ ব্যবহার করা যাবে না। অন্যান্য শব্দকে তারা কচকচি ভাষা বা এই ধরনের কিছু ভাষা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এগুলো কি না, এই সাহিত্য লেখার উপযোগী ভাষা নয়, সাহিত্য লেখার উপযোগী নয়। এমনকি এমন কথাও তিনি বলেছেন যে বাংলা ভাষা, আসলে বঙ্কিমচন্দ্র একথা বলেছেন যে বাংলা ভাষা যে এতদিন নিরস, শ্রীহীন এবং ভদ্র সমাজে অপরিচিত হয়ে আছে, সেই সময় পর্যন্ত তার প্রধান কারণই হচ্ছে এই সম্প্রদায়ের, মানে এই সংস্কৃতপন্থী সম্প্রদায়ের এই ধরনের রক্ষণশীল মানসিকতা, যার জন্য সাহিত্যে সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার রইল না। সাধারণ মানুষ সাহিত্য পড়তো না, সাধারণ মানুষকে নিয়ে সাহিত্য লেখাও হতো না। আগেই বলেছি, সাহিত্য লিখত উঁচু শ্রেণীর উঁচু সম্প্রদায়ের মানুষ এবং পাঠও করত উঁচু সম্প্রদায়ের মানুষ। এটুকু বোঝা গেল তো? তো এই আলালি ভাষা, মানে আলালের ঘরের দুলাল যে ভাষায় লেখা হয়েছিল তাকে আলালি ভাষা বলা হয়। এই আলালি ভাষা তো ভট্টাচার্য গোষ্ঠীর গায়ে জ্বালা ধরিয়ে দিল। তাদের অভিযোগ এরকম ছিল যে এই ভাষায় এমন একটা ভঙ্গি রয়েছে যা গুরুজন সমক্ষে বসে পাঠ করতে লজ্জা বোধ হয়। এমন কথাও বলেছেন যে পিতা পুত্র একসাথে বসে অসংকুচিত চিত্তে আলালের ঘরের দুলাল পড়তে পারে না। এ বিষয়টা একটু আলোচনার। আসলে আলালের ঘরের দুলালের ভাষার মধ্যে আসলে একটু চটুল ভাব আছে, হ্যাঁ, কিন্তু তাই বলে পিতা পুত্র একসাথে বসে পাঠ করতে পারবে না, এই কথাটা বোধহয় আমরা এখন আর মেনে নিতে পারি না। কেন? যদি পাঠই না করতো তাহলে আলালের ঘরের দুলাল কেন পাঠ্য করা হয় অনার্স মাস্টার্সে? তো শিক্ষক শিক্ষার্থীরা একসাথে কি পাঠ করে না? অবশ্যই পাঠ করে। এটার মানে সমালোচকরা এই কথাটা বলার একটা কারণ খুঁজে বের করেছেন। সত্যিকার অর্থে আগে ছাত্র শিক্ষকের মধ্যে একটা বিরাট গ্যাপ ছিল। হ্যাঁ, শিক্ষকরা একটা ভাব নিয়ে থাকতো
হ্যাঁ, মানে শিক্ষক মনে হলেই হাতে লাঠি এই ধরনের একটা কল্পনা, একটা ছবি ভেসে উঠতো। বা এখনও পণ্ডিত মশাইয়ের চরিত্র, হ্যাঁ, বা পণ্ডিত মশাইয়ের কথা মনে হলেই আমাদের কিন্তু সেরকমই একটা চিত্র চোখের সামনে ভেসে ওঠে। তো এখন কি শিক্ষক ছাত্রের সেই সম্পর্ক আছে? তোমাদের সাথে আমরা কি ওরকমভাবে চলি? কত সুন্দরভাবে তোমরা আমাদের সাথে মেশো, হ্যাঁ, কত রকম কথা শেয়ার করো। আগে কিন্তু এটা চিন্তা করা যেত না। একইভাবে পিতা পুত্রের মধ্যেও একটা সহজ স্বাভাবিক সম্পর্ক ছিল না। আমরাই ছোটবেলা দেখেছি আমার বাবা, চাচা জ্যাঠা যারা আছেন তারা ওনাদের বাবাকে আপনি বলে সম্বোধন করতেন। এখন কিন্তু খুব কম ফ্যামিলি পাওয়া যায় যেখানে তার সন্তানরা মা বা বাবাকে আপনি বলে সম্বোধন করে। এবং এখন এই জেনারেশনে দেখি যে সন্তানদের সাথে বাবার সম্পর্ক কত স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, মায়ের সাথে যে কথা বলে না সে কথা আমি আমার নিজের সংসারে দেখি যে মেয়েরা বাবার সাথে শেয়ার করে। হ্যাঁ, বাবার সাথে হইচই করছে, যেটা আগের জেনারেশনে চিন্তা করা যেত না। তো 19 শতকে পিতা পুত্র সত্যি বোধহয় এইভাবে একসাথে বসে আলালে ঘরের দুলাল করতে পারতো না। কিন্তু এখন কি সেই দিন আছে? না। তাহলে এখন আর আলালে ঘরের দুলালকে কি আমরা সাহিত্যের অনুপযোগী ভাষা বলবো, বা আলালি ভাষাকে কি সাহিত্যের অনুপযোগী ভাষা বলবো? অবশ্যই বলবো না। তো অপরদিকে এই যে নব সম্প্রদায়ের মুখপাত্র শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় বা কালীপ্রসন্ন সিংহ, ওনারাও কিছুটা বাড়াবাড়ি করেছেন। কিরকম বাড়াবাড়ি করেছেন? ওনারা এসে বললেন যে না, কেন লেখা হবে না, চলিত ভাষা বা কথ্য ভাষা কেন সাহিত্যে স্থান লাভ করবে না? এমন কথাও বললেন তারা যে সংস্কৃতকে আমরা সাহিত্যে ঢুকতেই দেব না, সংস্কৃত নিয়ে আমরা সাহিত্য রচনাই করব না, এবং সংস্কৃত ঘেঁষা যা কিছু তা এরা বর্জন করে দিলেন। এমনকি সংস্কৃত ঘেঁষা বহু বচনে যে গণের ব্যবহার, গণ, হ্যাঁ, সংখ্যাবাচক শব্দে গণ ব্যবহার সংস্কৃত থেকে এসেছে বলে তারা এরও বিরুদ্ধাচরণ করলো। এমনকি প্রত্যয়ন্ত শব্দগুলোর প্রতি এরা কটাক্ষ করে কথা বললো। হ্যাঁ, এরাও বাড়াবাড়ি করে ফেললো। এদের যুক্তি হচ্ছে যে না, আমাদের নিজস্ব ভাষা থাকতে আমরা কেন সংস্কৃত বা ইংরেজি ভাষা আমাদের সাহিত্যে ব্যবহার করব। আসলে যে যার অবস্থানে একটু বাড়াবাড়ি করে ফেললো। এখানে সেই শ্যামাচরণ বাবু বা প্যারীচাঁদ মিত্র বা কালীপ্রসন্ন সিংহ এরাও যেমন বাড়াবাড়ি করেছেন, ঠিক একইভাবে বাড়াবাড়ি করেছেন রামগতি ন্যায়রত্ন। তো এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা প্রচণ্ড বিরোধ লেগে গেল। একদল বলছে না, সংস্কৃত ঘেঁষা শব্দ ছাড়া সাহিত্য রচনা হবে না, আবার আরেক দল বলছে না, যা কিছু সংস্কৃতের সাথে সম্পর্কযুক্ত তাকেই আমরা বর্জন করব, একেবারে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা সাহিত্য লিখব, হ্যাঁ, চলিত ভাষায় সাহিত্য লিখব। বিরাট যুদ্ধ লেগে গেল, বাকযুদ্ধ। এমন সময় বঙ্কিমচন্দ্রের মতো কিছু উদারপন্থী সাহিত্যিক আবির্ভূত হলেন সমন্বয়পন্থী সাহিত্যিক হিসেবে। বঙ্কিমচন্দ্র বললেন যে আসলে সাহিত্য কেন লেখা হয়? সাহিত্য লেখা হয় সমাজের ছবিকে ফুটিয়ে তোলার জন্য। সমাজ কাকে নিয়ে? মানুষকে নিয়ে, আমাদের নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। তো যে সাধারণ মানুষকে নিয়ে সমাজ গঠিত, সেই সাধারণ মানুষ পড়তে পারবে না এমন ভাষায় সাহিত্য লিখলে সাহিত্যের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। কেন উদ্দেশ্য ব্যর্থ হবে? আমি প্রথমেই বলেছিলাম, সাহিত্য আমাদের মানুষ হতে শেখায়, মনুষ্যত্ববোধের উন্মেষ ঘটায়। আমরা যে মানুষ এটা বুঝতে সাহায্য করে সাহিত্য। তাহলে যদি আমরা নাই পড়ি সাহিত্য, সাধারণ মানুষ যদি সাহিত্য থেকে দূরে থাকে, এরা মানুষ হবে কি করে? এরা নিজেদের মনুষ্যত্বের বিকাশ ঘটাবে কি করে? বঙ্কিমচন্দ্র আরও বলেছেন, সরল ভাষায় শিক্ষাপ্রদ। কোন ভাষা শিক্ষাপ্রদ? সরল ভাষা। যে ভাষা সহজ সরল, যে ভাষা পড়া মাত্র পাঠক সম্প্রদায় বুঝতে পারে, সেই ভাষায় সাহিত্যের উপযোগী ভাষা। হ্যাঁ, তবে অর্থগৌরব থাকতে হবে। একেবারে চটুল ভাষা দিয়ে সাহিত্য হবে না। সেখানে সাহিত্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে সাহিত্যের অর্থগৌরব থাকতে হয়, শ্রী থাকতে হয়, সৌন্দর্য আর কি, হ্যাঁ, রস থাকতে হবে সাহিত্যে, সব কিছু থাকতে হবে। কাজেই এমন ভাষায় সাহিত্য লিখতে হবে যাতে সাধারণ মানুষ বোঝে, কিন্তু সেই সাথে রস থাকবে, সেই সাথে গাম্ভীর্যও থাকবে।
ঠিক আছে? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও কি বললেন, এই যে সরল ভাষায় সাহিত্য লেখা, কেন? কারণ সরল ভাষায় যদি সাহিত্য লেখা না হয়, মনে করো আমাদের সমাজে মুষ্টিমেয় জনগণ যদি সাহিত্য পাঠ করে, তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি সফল হবে? আমি একটা উদাহরণ তোমাদের বলি। যেমন ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, মানে আমি তোমাদের বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। এখন আমি যদি এমন ভাষা ব্যবহার করি যে তোমরা বুঝতেই পারলে না, তাহলে কি আমার এই ক্লাস থেকে তোমরা বিন্দুমাত্র উপকার পাবে? এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি সার্থক হবে? অবশ্যই না। তাহলে আমরা যখন ক্লাস নেই বা পড়াই ক্লাসে, তখন কিন্তু আমাদের খেয়াল করতে হয় যে আমরা কোন ইয়ারের মেয়েদের জন্য ক্লাস নিচ্ছি, তাদের উপযোগী ভাষায় কিন্তু ক্লাসটা বোঝানোর চেষ্টা করতে হয়। সব শিক্ষকদের কথাই বলছি, কিন্ডারগার্টেন থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক রয়েছেন, তারা কোন ক্লাসের ছেলে মেয়েদের পড়াচ্ছেন সেই হিসেবেই কিন্তু পড়ানোর ধরনটা বা পড়ানোর ভাষাটা নির্ধারণ করে নেয়, আগেই নির্ধারণ করে নেয়। তা না হলে শিক্ষার্থীরা সেই ক্লাস থেকে উপকৃত হবে না। ঠিক একইভাবে সাহিত্যের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, সাহিত্যের আসলে সত্যিকার অর্থে কথা বলার ভাষা, লেখার ভাষা আলাদা। কথা বলা আর লেখার উদ্দেশ্যই আলাদা। কথা বলার উদ্দেশ্য সামান্য জ্ঞাপন। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধেই আমরা পাই যে কথা বলার উদ্দেশ্য হচ্ছে সামান্য জ্ঞাপন, আর লিখনের উদ্দেশ্য কি? কথনের উদ্দেশ্য সামান্য জ্ঞাপন, আর লিখনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষাদান ও চিত্ত সঞ্চালন। তাহলে একটু পার্থক্য অবশ্যই থাকবে, কথা বলার ভাষা আর লেখার ভাষা, বিশেষ করে সাহিত্য লেখার ভাষা, পার্থক্য অবশ্যই একটু থাকবে। তবে অবশ্যই অর্থের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, অর্থ গৌরবের দিকে খেয়াল রাখতে হবে, সেই সাথে সাধারণ জনগণ যেন বুঝতে পারে, হ্যাঁ, সেই দিকেও খেয়াল রেখে আমাদের সাহিত্য লিখতে হবে। আমরা একটু বোর্ডে যাই, একটা জিনিস আমি তোমাদের জন্য লিখে রেখেছি, কয়েকটা লাইন লিখে রেখেছি, এই লাইনগুলো আমি একটু পড়ছি, তোমরা খেয়াল করো, তাহলে এখন দেখতে পাবে যে বুঝতে পারবে যে আমার বোঝানোর সময় এখান থেকে কয়টা লাইন এসেছে এবং যেগুলো বাদ গেছে সেগুলো আমি আবার তোমাদের আলোচনা করে দিচ্ছি। একটু খেয়াল করো, চলো বোর্ডে। 1 নাম্বার দেখো, সেই দিন হইতেই বাংলা ভাষার শ্রীবৃদ্ধি। কোন দিন থেকে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি হয়েছে? আমি কিন্তু আলোচনায় তোমাদের বলেছি, যেদিন কি বলে প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল কথ্য ভাষায় লিখলেন, সেদিন থেকেই কি হলো? বাংলা ভাষার শ্রীবৃদ্ধি হলো। এবং বঙ্কিমচন্দ্র বলেছেন সেদিন থেকেই শুষ্ক তরুর মূলে জীবন বাড়ি নিষিক্ত হলো। শুষ্ক তরুর মূলে মানে শুষ্ক তরু বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, যে বাংলা ভাষা জল না পেলে গাছ যেমন শুকিয়ে যায়, বাংলা ভাষা এরকম শুকিয়ে গিয়েছিল। কিসের অভাবে? রসের অভাবে। হ্যাঁ, ওই সমাসবদ্ধ দেড়কুচি ভাষার দৌরাত্মে বাংলা ভাষা ত্রাহি ত্রাহি করছিল। এমন সময়, হ্যাঁ, এমন সময় যখন প্যারীচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল রচনা করলেন, তখন মনে হলো সেই শুষ্ক তরুর মূলে জীবন বাড়ি, বাড়ি মানে কি? পানি বা জল, জীবন বাড়ি সঞ্চিত হলো এবং সেই গাছ একেবারে সতেজ হয়ে গেল, অর্থাৎ বাংলা ভাষা সুন্দর একটা রূপ লাভ করলো। তো আমরা 2 নাম্বার লাইনে চলে যাই। দেখো কি আছে, সরল ভাষায় শিক্ষাপ্রদ। এটাও আমরা আলোচনা করলাম মাত্র, কারণ সহজ সরল ভাষা না হলে মানুষ সেটা থেকে কিছু শিখতে পারবে না। 3 নম্বরে আসো, অধিকাংশের বোধগম্য ভাষাতেই সাহিত্য রচিত হওয়া উচিত। খেয়াল করো, অধিকাংশের বোধগম্য ভাষাতে, এখানে অধিকাংশ কথাটি ব্যবহার করেছেন কেন? সবাই যদি না বোঝে, অন্তত ম্যাক্সিমাম মানুষ যেন বোঝে, অধিকাংশ মানুষ যেন বোঝে, এমন ভাষায় সাহিত্য রচিত হতে হবে। তা না হলে সাহিত্যের উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হবে। এরপর 4 নম্বর দেখি আমরা, জ্ঞানে মনুষ্য মাত্রেরই তুল্যাধিকার। জ্ঞান অর্জনের অধিকার সবার আছে। খেয়াল করো, জ্ঞানে মনুষ্য মাত্রেরই তুল্যাধিকার, অর্থাৎ প্রতিটি মানুষেরই জ্ঞান লাভের অধিকার আছে। তাহলে ম্যাক্সিমাম মানুষকে আমি জ্ঞান লাভের অধিকার থেকে বঞ্চিত রাখতে পারি না। হ্যাঁ, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ওই কি বলে তৎসম শব্দবহুল ভাষা বুঝতে পারে না, সংস্কৃত ভাষা বুঝতে পারে না, কাজেই তাদেরকে তো সেই জ্ঞান লাভের অধিকার থেকে আমরা বঞ্চিত করতে পারি না। ঠিক আছে? তো এরপরে আসো, এরপরে একটা কি, কথনের উদ্দেশ্য সামান্য জ্ঞাপন,
লিখনের উদ্দেশ্য কি? শিক্ষাদান ও চিত্ত সঞ্চালন, এটাও আলোচনা হয়ে গেছে। আর 6 নাম্বার হচ্ছে প্রয়োজনে কোনো কিছুতেই আপত্তি নেই, আপত্তি হচ্ছে অপ্রয়োজনে। এই লাইনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। 7 নাম্বার দেখো, সাহিত্যের প্রধান গুণ সরলতা ও স্পষ্টতা। সাহিত্যের প্রধান গুণ কি? সাহিত্য সহজ সরল ভাষায় লিখতে হবে এবং স্পষ্টভাবে লিখতে হবে যাতে সবাই বুঝতে পারে। তাহলে এই 6 নাম্বার যে লিখেছি আমি লাইনটা, এই লাইনগুলোর আলোকেই কিন্তু তোমাদের প্রশ্ন হয়। হ্যাঁ, এই 6 নাম্বারটা একটু আমরা বুঝতে চেষ্টা করব। দেখো, প্রয়োজনে কোনো কিছুতেই আপত্তি নেই, আপত্তি হচ্ছে কিসে? অপ্রয়োজনে। অর্থাৎ কিনা বঙ্কিমচন্দ্রের মতে আদর্শ ভাষারীতি, সাহিত্যের আদর্শ ভাষারীতি এমন হতে হবে যে ভাষায় যে কথাটা প্রকাশ করা সহজ হবে সেই ভাষাতেই প্রকাশ করতে হবে। হ্যাঁ, যেমন ধরো একজন কৃষককে নিয়ে সাহিত্য লেখা হবে, বা একজন রিক্সাওয়ালা, একজন অটো ড্রাইভার, হ্যাঁ, তাকে নিয়ে সাহিত্য লেখা হবে, অর্থাৎ গণমানুষকে নিয়ে সাহিত্য লেখা হবে। তখন তাদের উপযোগী ভাষা ব্যবহার করতে হবে না। একজন কৃষক একেবারে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, হ্যাঁ, খাচ্ছি দাচ্ছি করে একেবারে খাইতেছি যাইতেছি সাধু ভাষায় কথা বলছেন, এরকম যদি আমরা ব্যবহার করি সেটা কি মানানসই হয়? না, হয় না। এখন আমরা রাজা বাদশার কাহিনী নিয়ে একটা যাত্রা লিখবো বা ওই ধরনের একটা নাটক লিখবো। এখন তো কিছুটা সাধু ভাষার অত্যাচার সহ্য করতেই হবে, বা তৎসম শব্দকে আনতে হবে না? বঙ্কিমচন্দ্র এটাই বোঝাতে চেয়েছে যে মনের ভাব প্রকাশ যেটা দিয়ে হবে, যে ভাষা দিয়ে হবে, যেমন ভাষা দিয়ে হবে, সেটাই আমরা ব্যবহার করব। এই ক্ষেত্রে রক্ষণশীলতাকে প্রশ্রয় দিলে আমাদের বাংলা ভাষাশ্রীহীন, দুর্বল, হ্যাঁ, ভদ্র সমাজে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। যেমন যদি ভাইরে বলে একজনকে ডাকি, তাহলে কি হয়? মনে হয় না যেন ভেতর থেকে দরদটা উঠলে আসছে? কিন্তু একজন যাচ্ছে, তুমি পেছন থেকে বললে ভ্রাত ত্রিষ্ট ক্ষণকাল, মনে হচ্ছে না যেন যাত্রা করছো? সেই ভালোবাসাটা কি প্রকাশ পাচ্ছে? আবেগটা কি প্রকাশ পাচ্ছে? সেরকম কিন্তু পাচ্ছে না। কিন্তু এখন ভ্রাতৃত্ব এই শব্দকে তাই বলে আমরা বর্জন করব না। ভাইগিরির যে ভ্রাতৃত্ব কিন্তু অনেক স্ট্যান্ডার্ড শব্দ, কাজেই যেখানে যেটা লাগবে সেখানে ব্যবহারের জন্য আমরা রেখে দিব। কোনো শব্দকে আমরা বর্জন করব না, সেটা সংস্কৃত হোক, ইংরেজি হোক, আরবি, ফার্সি, যে কোনো ভাষা হোক। সেই শব্দ যদি বাংলায় এসে থাকে এবং সেটা যদি জনগণ বুঝে অভ্যস্ত হয়ে যায়, সেই ভাষাটা আমরা ব্যবহার করব। আরেকটি উদাহরণ দিয়ে আমি বলছি। মনে করো কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা ইংরেজি ব্যবহার করে থাকি, যেমন চেয়ার, টেবিল, হ্যাঁ, আমরা চা খাই যে কাপ, তারপর হচ্ছে প্লেট, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এবং আমাদের সবাই কিন্তু এই শব্দগুলো বুঝে ফেলে। এখন যদি আমরা অভিমানের বশে, হ্যাঁ, ইংরেজি প্রতিভা বিদেশি ভাষা আমরা ব্যবহারই করব না, এই সব বর্জন করব, তাহলে কি খুব একটা ভালো হবে? যে ভাষাগুলো, যে শব্দগুলো আমাদের সাথে একেবারে মিশে গেছে, সেগুলোকে বর্জন করা, এটাও কি রক্ষণশীলতার পরিচয় দেওয়া নয়? অবশ্যই দেওয়া। এখন ধরো এমনও আছে, আমাদের মুক্তাগাছার কথাই বলি, যে মহাবিদ্যালয়ে যাব যদি বলে, দেখা যায় যে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে রিক্সাওয়ালা নিয়ে যায়, আর আমাদের মহিলা কলেজে আসতে হলে কলেজ বলতে হয়। অর্থাৎ রিক্সাওয়ালারা কলেজটা ভালো বোঝে, কিন্তু কলেজ অর্থই যে মহাবিদ্যালয়, এই কথাটা কিন্তু বুঝতে পারে না। বা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের রিক্সাওয়ালারা ভালো, বা অটোওয়ালাদের বলো, ওরা সুন্দর তোমাকে, সরি ভুল বললাম, ইউনিভার্সিটি বলো, ভার্সিটি বলো, ওরা সুন্দর তোমাকে নিয়ে যাবে ইউনিভার্সিটিতে। কিন্তু তুমি যদি বিশ্ববিদ্যালয়ে বলো, হ্যাঁ, ইউনিভার্সিটি ক্যাম্পাস বোঝে ওরা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন, অনেক রিক্সাওয়ালাই কিন্তু তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে না। অর্থাৎ এগুলো আমাদের সাথে মিশে গেছে, আর যে শব্দগুলো আমাদের সাথে মিশে গেছে সেগুলো থাক, সেগুলো বাদ দেওয়াও যেমন রক্ষণশীলতা। আবার অযথা কেন ব্যবহার করব? হ্যাঁ, আমাদের যে শব্দটা বাংলায় আছে, খুব সুন্দর শব্দ আছে, সেটা থাকা সত্ত্বে আমরা কেন বিদেশি শব্দ গ্রহণ করব? বর্তমান যুগে দেখা যায় যে আধুনিক ছেলে মেয়েরা অযথা কিছু ইংরেজি ব্যবহার করে যেগুলো কোনো প্রয়োজন নাই। তার প্রতিশব্দ হিসেবে আমাদের বাংলা অনেক সুন্দর বাংলা শব্দ আছে,
কিন্তু অযথা আমরা আমাদের ছেলেমেয়েরা ইংরেজিকে টেনে নিয়ে আসে। এই যে ইংরেজির প্রতি টান বা ভালোবাসা, হ্যাঁ ইংরেজি আন্তর্জাতিক ভাষা, আমরা তাকে অবশ্যই শিখবো ইংরেজি, কিন্তু তাই বলে বাংলাকে বাদ দিয়ে নয়। সবার আগে বাংলা ভাষার গাঁথুনি, তাই না? আগে বাংলায় আমাদের ভালোভাবে শিখতে হবে, তারপর বিদেশি ভাষা। তাহলে এই যে আজকের আলোচনা, এই আলোচনা থেকে আমরা আবার একটু বোর্ডে যাব। দেখো আমি আরেকটা লাইন লিখে রেখেছি, যেটা দিয়ে আমরা এই প্রবন্ধের মূল বিষয়বস্তুটা বুঝতে পারবো এবং উপসংহারে চলে যেতে পারবো। আসো বোর্ডে যাই। দেখো এখানে শেষ লাইন, বিষয় অনুসারে রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। আমি আবার পড়ছি লাইনটি, বিষয় অনুসারে রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। আশা করি তোমরা মানে তোমাদের বোঝাতে পেরেছি এই লাইনটা আমি, যে কোনো সাহিত্যের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু অনুসারে ভাষা কতটা উঁচুতে উঠবে বা কতটা নিচুতে যাবে, ভাষা কীরকম ভাষা ব্যবহার করলে মানুষ বুঝতে পারবে, ঠিক বিষয়বস্তু অনুসারে তাহলে সাহিত্যের ভাষা নির্ধারণ করতে হবে। সুতরাং আলোচনার আলোকে আমরা এটাই বলতে পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাচীনপন্থী এবং নব্যপন্থী উভয় সম্প্রদায়ের মতামত একেবারে চুলচেরা বিশ্লেষণ করে দুই সম্প্রদায়ের কিছু কিছু মত গ্রহণ করে একটি আদর্শ ভাষা রীতি তৈরি করেছেন সাহিত্যের জন্য। সাহিত্যের আদর্শ ভাষারীতি কী হওয়া উচিত সেই সম্পর্কে তিনি বক্তব্য প্রকাশ করেছেন। অর্থাৎ কিনা যে বিষয় নিয়ে তুমি লিখবে সেই বিষয়ের উপযোগী ভাষা তোমাকে ব্যবহার করতে হবে। যেখানে সাধু ভাষা লিখলে সুন্দরভাবে প্রকাশ করতে পারবে সেখানে সাধু ভাষা ব্যবহার করবে, যেখানে চলিত ভাষা ব্যবহার করলে সাহিত্যে মনের ভাব প্রকাশ সুন্দর হবে সেখানে চলিত ভাষা ব্যবহার করবে, প্রয়োজনে কথ্য ভাষা ব্যবহার করবে, আঞ্চলিক ভাষা ব্যবহার করবে। অর্থাৎ প্রয়োজনে আমাদের কোনো কিছু ব্যবহার করতে আপত্তি থাকা উচিত নয়, কিন্তু আপত্তি কোথায়? সেটা হচ্ছে অপ্রয়োজনে, অযথা প্রয়োজন ছাড়া আমরা বিদেশি শব্দ দিয়ে সাহিত্যকে ভারাক্রান্ত করব না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমাদের মূল বিষয় এটাই যে সাহিত্য মানুষের জন্য, হ্যাঁ মানুষের চিন্তাশীল ধ্যান ধারণা যখন বর্ণিল বাণীময় রূপ লাভ করে তখনই সাহিত্য হয়। এবং এই সাহিত্য যেহেতু আমরা বলেছি যে আমাদেরকে মানুষ হতে শেখায়, আমরা যে মানুষ সেটা বুঝতে শেখায়, আমাদের দৈনন্দিন জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু এখানে প্রতিফলিত হয়। সুতরাং এই সাহিত্যের ভাষা অবশ্যই বিষয় অনুসারে হতে হবে, যাতে সব শ্রেণীর মানুষ সেই সাহিত্য পাঠ করে রস গ্রহণ করতে পারে এবং উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেটুকু বোঝানোর চেষ্টা করলাম আশা করি সাহিত্যের মূল বিষয়টি বুঝতে পেরেছো এবং এই লাইনগুলোর আলোকে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমি আশা করছি তোমরা উত্তর দিতে পারবে। পরবর্তীতে কোনো ক্লাসে আমি তোমাদের প্রত্যেক সাহিত্যিকের জীবনী নিয়ে কিছু কিছু আলোচনা করব। কীরকম যে জন্ম মৃত্যু সাহিত্যিকদের, প্রবন্ধকার হোক কবি হোক বা উপন্যাসিক হোক, তাদের জন্ম মৃত্যু তারিখ, হ্যাঁ উপন্যাস বা ছোট গল্প সেগুলোর উৎস, এগুলো নিয়ে আমি দুটো ক্লাস নিব, যেখানে তোমাদের আমি কিছু টেকনিক শিখিয়ে দিব যাতে তোমাদের মনে রাখা এগুলো সহজ হয়। মানে সহজভাবে মনে রাখার কিছু উপায় তোমাদেরকে আমি বলে দিব, মানে চেষ্টা করব বলে দিতে, যাতে তোমরা সেগুলো মনে রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাসের জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করো, তোমরাও ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।